গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি পর্বটি। অনেকদিন পর আলম দুপুরবেলা ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল সন্ধ্যা মিলাবার পর। বিনতি চায়ের পেয়ালা হাতে তাকে ডাকছে। বাইরে প্রবল বর্ষা, ঘোর বর্ষা যাকে বলে। মতিন সাহেব বসে আছেন সোফায়। তাকে কেমন যেন চিন্তিত মনে হচ্ছে। আলম উঠে বসতেই তিনি বললেন, শরীর খারাপ করেছে নাকি? জি না। হাত মুখ ধুয়ে আসো, একটা খারাপ খবর আছে। কি সেটা? আমেরিকানরা 7th ফ্লিট নিয়ে বঙ্গোপসাগরের দিকে রওনা হয়েছে। আলম এই খবরে তেমন কোনো উৎসাহ দেখাল না। তার কাজকর্মের সঙ্গে আমেরিকান 7th ফ্লিটের কোনো সম্পর্ক নেই। মতিন সাহেব নিচু গলায় বললেন, এর চেয়েও একটা খারাপ সংবাদ আছে। বলুন শুনি। ঢাকা শহরে চাইনিজ সোলজার দেখা গেছে। আপনি নিজে দেখেছেন? না, আমি নিজে দেখিনি, কিন্তু দেখেছে অনেকেই। নাক চেপা বাটু সোলজার, দেখলেই চেনা যায়। আলম বাসি মুখে চায়ের চুমুক দিতে লাগল। গুজবে ভর্তি হয়ে গেছে ঢাকা শহর। মানুষের মোরাল ভেঙে পড়েছে। ঢাকা শহরের গেরিলাদের প্রথম কাজ হবে মোরাল ঠিক রাখা, মোরাল ঠিক করা, নতুন ধরনের গুজবের জন্ম দেওয়া, যা শুনে এক একজনের বুকের ছাতি ফুলে উঠবে। এরা রাতে আশা নিয়ে ঘুমোতে যাবে। মতিন সাহেবের মতো প্রাণহীন মুখ করে সোফায় বসে থাকবে না। আলম, বলুন। শুনলাম তোমার কোন এক বন্ধু এসেছিল। জি। কাজ তাহলে শুরু হচ্ছে? হচ্ছে। অবস্থা কায়েল হয়ে যাবে ওদের, কি বলো? তা হবে। 1 লাখ নতুন কবর হবে, কি বলো? হওয়ার তো কথা। যশোরের এক পীর সাহেব কি বলেছেন, শুনবে কি? বলুন। খুবই কামেল আদমি, সুফি মানুষ। মতিন সাহেব অত্যন্ত আগ্রহের সঙ্গে যশোরের পীর সাহেবের কথা বলতে লাগলেন। আলম কোনো কথা না বলে গল্প শুনে গেল। ডুবন্ত মানুষেরাই খড়কুটে আঁকড়ে ধরে। ঢাকার মানুষ কি ডুবন্ত মানুষ? তারা কেন এরকম করছে? আলম একটা ছোট্ট নিঃশ্বাস চাপতে চেষ্টা করল। রাত্রির অন্ধকার। সে বাতি নিভিয়ে চুপচাপ শুয়েছিল। অপলা এসে বলল, ফুপু টেলিফোন করেছে, তোমাকে ডাকে। রাত্রে একবার ভাবল টেলিফোন ধরবে না, বলে পাঠাবে শরীর ভালো না, জ্বর জ্বর লাগছে। কিন্তু তাতে লাভ হবে না। ফুপু বলবেন রিসিভারে ঘরে নিয়ে আসতে, তার চেয়ে টেলিফোন ধরায় ভালো। কেমন আছিস রাত্রি? ভালো। তোদের ইউনিভার্সিটি নাকি খুলেছে, ক্লাস হচ্ছে? হচ্ছে। তুই যাচ্ছিস না? পরীক্ষা নাকি ঠিক মতো হবে শুনলাম। হলে হবে। তোর গলাটা এত ভারী ভারী লাগছে কেন? জ্বর নাকি? না, জ্বর না। কাল গাড়ি পাঠাবো, চলে আসবি আমার এখানে। আচ্ছা। আরেকটা কথা শোন, ওই ভদ্রমহিলা আসবেন তোকে দেখতে। দেখলেই যে বিয়ে হবে এমন তো কোনো কথা না। তোর মতো মেয়েকে কি কেউ জোর করে বিয়ে দিতে পারে? তোর অনিচ্ছায় কিছু হবে না, বুঝতে পারছিস? পারছি। কাজে ভদ্রমহিলা এলে স্বাভাবিকভাবে কথাবার্তা বলবি। ঠিক আছে, বলবো। রাত্রি আরেকটা কথা শোন, আমাদের ড্রাইভার বলল সে দেখেছে কে একজন লোক তোদের বসার ঘরের ক্যাম্প কাটে শুয়ে আছে। কে সে? আব্বার এক বন্ধুর ছেলে। এখানে সে কি করছে? কি একটা কাজে ঢাকায় এসেছে, থাকার জায়গা নেই, বুধবারে চলে যাবে। নাসিমা বিরক্ত স্বরে বলল, থাকার জায়গা নেই মানে? হোটেল আছে কি জন্য? বাড়িতে সে আনা মেয়ে,
এর মধ্যে ছেলে ছক্কা এনে ঢুকানের মানেটা কি? দেখি তোর বাবাকে টেলিফোনটা দে। মতিন সাহেব টেলিফোনটা ধরতে রাজি হলেন না, কারণ তিনি বিবিসি শুনছেন। এই অবস্থায় তাকে হাতি দিয়ে টেনেও কোথাও নেওয়া যাবে না। বিবিসি একটা বেশ মজার খবর দিল। প্রেসিডেন্ট ইয়াহিয়া আমেরিকান টিভি এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছে, আলোচনার দ্বার রুদ্ধ নয়। এর মানে কি? কি আলোচনা? কার সঙ্গে আলোচনা? হাতে কি কাদায় পড়ে গেছে নাকি? এঁটেল মাটির কাদা? মতিন সাহেব অনেকদিন পর ঢাকা রেডিও খুললেন। মাঝে মধ্যে এদের কথাও শোনা দরকার। তেমন কোনো খবর নেই। দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়নের কারণে সন্তোষ প্রকাশ করেছেন শান্তি ও কল্যাণ কমিটির সভাপতি ফরিদ আহমেদ। মুসলিম লীগের সভাপতি হামির উদ্দিনের বিবৃতিও খুব ফলাও করে প্রচার করা হলো। ছাত্রছাত্রীরা যেন দেশদ্রোহীদের দুর্ভিসন্ধিমূলক ও মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হয়। তারা যেন একটা মূল্যবান শিক্ষা বছর নষ্ট না করে। শান্তিপূর্ণভাবে ম্যাট্রিক পরীক্ষা পরিচালনার জন্য সরকার যা করণীয় সবই করবে। পরের জুলাই থেকে ম্যাট্রিক পরীক্ষা। ওই দিন একটা শোডাউন হবে বলে মতিন সাহেবের ধারণা। মুক্তিবাহিনীর আজাহারা নিশ্চয়ই পরীক্ষা বানচাল করবার কাজে নামব। এই দিন একটা ওলটপালট হয়ে যাবে, এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। মতিন সাহেব তার রক্তের ভিতরে এক ধরনের উত্তেজনা অনুভব করলেন। সুরমা রাতের খাবারের আয়োজন করছিলেন। তার মুখ খুব বিষণ্ণ। কোনো কারণে তিনি খুবই বিচলিত। কারণটা কি নিজেও স্পষ্ট জানেন না। মাঝে মাঝে তার এরকম হয়। রাত্রি এসে মার পাশে দাঁড়াল। সুরমা বললেন, কিছু বলবি? হ্যাঁ মা, ওনাকে তো ভেতরের ঘরে থাকতে দেওয়া উচিত। আলমের কথা বলছিস? হ্যাঁ, বাসার ঘরে থাকলেই সবার চোখে পড়বে। ফুফু টেলিফোনে জিজ্ঞেস করছিলে, তাদের ড্রাইভার দেখে গেছে। এখন আবার ভিতরের ঘরে নিয়ে গেলে সেটা আরও বেশি চোখে পড়বে না? রাত্রি কিছু বলতে পারে না। বেশিরভাগ সময়ই সুরমা চমৎকার যুক্তি দিয়ে কথা বলে। রাত্রি, বলো মা, ভিতরে নেওয়ার আরেকটা সমস্যা কি জানিস? ছেলেটি অস্বস্তি বোধ করবে। একবার ভিতরে নেওয়া হচ্ছে, একবার বাইরে, আবার ভেতরে। আমি কি ঠিক বলেছি রাত্রি? ঠিকই বলেছ। সুরমা অস্পষ্টভাবে হাসলে। মৃদু স্বরে বললেন, তোর যখন ইচ্ছা তাকে ভিতরে নিয়ে আয়। মিন্দিকে বল ঘর পরিষ্কার করতে। অবলা কি করছে? তাকে তো কোনো কাজেই পাওয়া যায় না। মুখের সামনে গল্পের বই ধরে বসে আছে, ওকেও লাগিয়ে দে। রাত্রি কাউকে লাগালো না, নিজেই পরিষ্কার করতে লাগলো। সুরমা এক সময় উকি দিলেন। চমৎকার সাজানো হয়েছে। জানালায় পর্দা দেওয়া হয়েছে। একটা ছোট বুকশেলফ আনা হয়েছে। বুকশেলফ ভর্তি বোধ। অপলার পড়ার টেবিলটিও আনা হয়েছে ঘরে। টেবিলে চমৎকার টেবিল ক্লথ, পিরিচ দিয়ে ঢাকা পানির জগ এবং গ্লাস। সুরমা বিস্মিত হয়ে বলল, ব্যাপার কি রাত্রি? রাত্রির লজ্জা পেয়ে গেল। তার গাল ঈষৎ লাল হয়ে গেল। এই ক্ষুদ্র পরিবর্তনও সুরমার চোখ এড়িয়ে গেল না। তিনি হালকা স্বরে বললেন, ছেলেটা হঠাৎ এই পরিবর্তন দেখে কি ভাববে বলতো? কিছুই ভাববে না। উনি অন্য ব্যাপারে ডুবে আছেন। কিছুই তার চোখে পড়বে না। উনি আছেন একটা ঘোরের মধ্যে। তুই যা করেছিস চোখে না পড়ে উপায় আছে? আলমের কিছু চোখে পড়ল বলে মনে হলো না। সে সহজভাবেই ভিতরের ঘরে চলে এলো। প্রথম কদম ফুলের পাতা উল্টাতে লাগল। রাত্রি দরজার পাশে দাঁড়িয়েছিল। সে হাসি মুখে বলল,
বইটা কেমন লাগছে? ভালো। ছেলেটার উপর আপনার রাগ লাগছে না? কোন ছেলেটার উপর? কাকলির হাজবেন্ড? না, রাগ লাগবে কেন? আপনার কি আর কিছু লাগবে? না, কিছু লাগবে না। ড্রয়ারে মোমবাতি আছে, যদি বাতি নিভে যায় মোমবাতি জ্বালাবেন। ঠিক আছে, জ্বালাবো। রাত 10টায় মতিন সাহেব আলমকে ডাকতে গেলেন ভয়েস অব আমেরিকা শুনবার জন্য। আলম বলল, তার মাথা ধরেছে, সে শুয়ে থাকবে। মতিন সাহেব তবু খানিকক্ষণ ঝুলোঝুলি করে। একা একা তার কিছু শুনতে ইচ্ছা করে না। আজ রাত্রিও নেই, দরজা বন্ধ করে শুয়ে পড়েছে। মতিন সাহেব শোবার ঘরে ঢুকলে সুরমা জেগে আছে এখনো, আলনায় কাপড় রাখছে। মতিন সাহেব ভয়ে ভয়ে বললেন, সুরমা, ভয়েস অফ আমেরিকা শুনবে? সুরমা শীতল গলায় বললেন, না। আজ কিছু ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট শোনা যাবে বলে আমার ধারণা। সুরমা জবাব দিলেন না। আলমের ঘুম ভাঙল খুব ভোরে। আধার তখনও কাটেনি। চারদিক ভোর হবার আগে অদ্ভুত নীরবতা। কিছুক্ষণের ভেতরেই সব ওঠার মতো বিরাট একটা ঘটনা ঘটবে। প্রকৃতি যেন তার জন্য প্রস্তুত নিচ্ছেই। আলম নিঃশব্দে বিছানা থেকে নামল। প্রায় সঙ্গে সঙ্গেই চারদিক থেকে আজানের শব্দ হতে লাগল। ঢাকা শহরে এত মসজিদ আছে? আলম হকচকিয়ে গেলে। ভোরবেলায় অদ্ভুত অন্ধকারে চারদিক থেকে ভেসে আসা আজানের শব্দে অন্যরকম কিছু আছে। কেমন যেন ভয় ভয় লাগি। আলমের প্রায় সারা জীবন এই শহরেই কেটেছিল, কিন্তু সকালবেলার এই ছবির সঙ্গে তার দেখা হয়নি। সব মানুষই বোধহয় অনেক কিছু না জেনে বড় হয়। সুরমা বারান্দায় বসে অজু করছিলেন। আলমকে বেরোতে দেখে বেশ অবাক হবে। মাথায় ঘোমটা তুলে দিয়ে পরিষ্কার গলায় বললে, রাতে ঘুম হয়নি। তার গলায় খানিকটা উদ্বেগ ছিল। আলমকে তা স্পর্শ করল। সে হাসি মুখে বলল, ভালো ঘুম হয়েছে, খুব ভালো। আপনি কি রোজ এ সময় জাগেন? হ্যাঁ, নামাজ পড়ি। নামাজ শেষ করে আবার ঘুমিয়ে পড়ি। তারপর 7টা সাড়ে 7টার দিকে রাত্রি ডেকে তোলে। সুরমা হাসতে লাগলে, যেন খুব একটা হাসির কথা বলছেন। ভোরবেলার বাতাসে কিছু একটা বোধহয় থাকে, মানুষকে তরল করে ফেলে। আলম বলল, আজ আমাদের একটা বিশেষ দিন। বুঝতে পারছি। তোমার কি ভয় লাগছে? ভয় না, অন্যরকম লাগছে। আপনাকে ঠিক বোঝাতে পারবো না। ম্যাট্রিক পরীক্ষায় প্রথম ঘন্টা পড়বার সময় যেরকম লাগে সেরকম। কিন্তু এ ধরনের কাজ তো তুমি আগেও করেছ। তা করেছি, অবশ্য এখনকার অবস্থাটা অন্যরকম। তুমি কি আল্লাহকে বিশ্বাস করো? তোমার বয়সী যুবকরা খানিকটা নাস্তিক ধরনের হয়, সেই জন্য বলছি। আলম কিছু বলল না। সুরমা তার প্রশ্নের জবাবের জন্য কিছুক্ষণ অপেক্ষা করলেন। জবাব পেলেন না। তিনি হালকা গলায় বললেন, নামাজ শেষ করে এসে আমি একটা দোয়া করে তোমার মাথায় ফু দিতে চাই। তোমার কোনো আপত্তি আছে? না, আপত্তি থাকবে কেন? ঠিক আছে, আমি নামাজ শেষ করে আসছি। রাত্রিকে ডেকে দিচ্ছি, সে তোমাকে চা বানিয়ে দিবি। ডাকতে হবে না, আমার এত ঘন ঘন চা খাবার অভ্যেস নেই। সুরমা রাত্রিকে ডেকে তুললেন। সাধারণত হজরের নামাজ তিনি চট করে সেরে ফেলেন, কিন্তু আজ অনেক সময় নিলেন। কোথায় যেন পড়েছিলেন, নামাজের শেষে পার্থিব কিছু চাইতেন, তাতে নামাজ নষ্ট হয়। কিন্তু আজ তিনি পার্থিব জিনিসটাই চাইলেন। অসংখ্যবার বললেন, এই ছেলেটাকে নিরাপদে রাখো, ভালো রাখো। সে যেন সন্ধেবেলা আবার
ঘরে ফিরে আসে, হারিয়ে না যায়। বলতে বলতে এক সময় তার চোখে পানি এসে গেলে, একবার পানি এসে গেলে খুব মুশকিল। তখন যাবতীয় দুঃখ কষ্টের কথা মনে পড়ে যায়, কিছুতেই আর কান্না থামান যায় না। সুরমার তার বাবার কথা মনে পড়ল, ক্যান্সার হয়ে যিনি অমানসিক যন্ত্রণা ভোগ করে মারা গেছে। মৃত্যুর ঠিক আগে আগে পানি খেতে চেয়েছিলে, চামচে করে পানি খাওয়াতে হয়। কি আশ্চর্য, একটা চামচ সে সময় খুঁজে পাওয়া গেল না। শেষ পর্যন্ত হাতে আজলা করে পানি নিয়ে গেলেন সুরমা। সেই পানি মুখ পর্যন্ত নিতে নিতে আঙ্গুল গলে নিচে পড়ে গেল। অতি কষ্টের মধ্যেও এই ছবি দেখে তার বাবা হেসে ফেললেন। তার পানি খাওয়া হলো না। কত অদ্ভুত মানুষের জীবন। রাত্রি ঘরে ঢুকে দেখল তার মা জায়নামাজে এলোমেলো হয়ে শুয়ে আছেন। কান্নার জন্যই শরীর বারবার কেঁপে উঠছে। সে নিঃশব্দে বের হয়ে গেল। আলমকে চা দিয়ে আসা হয়েছে, আবার সেখানে যাওয়া ভালো দেখায় না, কিন্তু যেতে ইচ্ছে করছে। মাঝে মাঝে অর্থহীন গল্পগুজব করতে ইচ্ছে করে। রাত্রি আলমের ঘরে উকি দিল। আবার এলাম আপনার ঘরে, আসুন। চিনি হয়েছে কিনা জানতে এসেছি। হয়েছে, থ্যাঙ্কস। রাত্রি খাটে গিয়ে বসল। আলমের কেমন লজ্জা করতে লাগল। রাত্রির গায়ে আলখাল্লা জাতীয় লম্বা পোশাক, সাধারণ নাইটির মতো বাহারি কোনো জিনিসটা। এই পোশাকে তাকে অন্যরকম লাগছে। সে পা দুলাতে দুলাতে বলল, আপনি আজ এত ভোরে উঠেছেন কেন? জানি না কেন, ঘুম ভেঙে গেল। টেনশন থাকলে ঘুম ভেঙে যায়। তা যায়, আমার উল্টোটা হয়। টেনশনের সময় শুধু ঘুম পাক। এক একজন মানুষ এক এক রকম। তা ঠিক, আমরা সবাই আলাদা। আলম সিগারেট ধরালো। তার সিগারেটের কোনো তৃষ্ণা হয়নি, অস্বস্তি কাটানোর জন্য ধরানো। তার অস্বস্তির ব্যাপারটা কি মেয়েটি টের পাচ্ছে? পাচ্ছে নিশ্চয়ই। এসব সূক্ষ্ম ব্যাপারগুলি মেয়েরা সহজেই টের পেয়ে যায়। আলম বলল, আপনি খুব ভোরে ওঠেন? হ্যাঁ, উঠি। অন্ধকার থাকতে আমার ঘুম ভাঙে, খুব খারাপ লাগে তখন। খারাপ লাগে কেন? সবাই ঘুমোচ্ছে, আমি জেগে আছি এই জন্যে। যখন ছোট ছিলাম তখন গেট খুলে বাইরে যেতাম, একা একা হাঁটতাম। ছোটবেলায় আমি খুব সাহসী ছিলাম। এখন সাহসী না? না, ছোটবেলায় আমি একটা কুৎসিত ঘটনা দেখি, তারপর আমার সব সাহস চলে যায়। আমি এখন ভীরু ধরনের মেয়ে। রাত্রি তাকিয়ে আছে মেঝের দিকে, পা দুলাচ্ছে না, কাঠিন্য চলে এসেছে তার চোখে মুখে। আলম অবাক হয়ে এই সূক্ষ্ম কিন্তু তীক্ষ্ণ পরিবর্তনটা লক্ষ্য করল। রাত্রি বলল, আমি কি দেখেছিলাম তা তো জিজ্ঞাসা করলেন না। জিজ্ঞেস করলে আপনি বলবেন না, তাই জিজ্ঞেস করিনি। ঠিক করেছেন, আমি বলতাম না, কাউকেই বলিনি। যাই, কেমন? রাত্রি উঠে দাঁড়ালো এবং দ্রুত ঘর ছেড়ে চলে গেল। রাত্রির ফুপু নাসিমার বয়স 40-এর উপরে, কিন্তু তাকে দেখে সেটা বোঝার কোনো উপায় নেই। এখনও তাকে 25-26 বছরের তরুণীর মতো লাগে। ভিড়ের মধ্যে লোকজন তার গায়ে হাত দিতে চেষ্টা করে। এরকম একটা ছোকরাকে তিনি হাতে নাতে ধরে ফেললেন এবং হাসি মুখে বললেন, তোমার বয়স কত খোকা? ছেলেটি এ জাতীয় দৃশ্যের জন্য মোটেই প্রস্তুত ছিল না। সে ঘেমে নিয়ে উঠল। নাসিমা ধরালো গলায় বললেন, আমার বড় মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, বুঝতে পারছো? তার বড় মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে এটা ঠিক না। নাসিমার কোনো ছেলে বলেই নেই। বড় মেয়ে বলতে তিনি বুঝিয়েছেন রাত্রিকে। বাইরের কেউ যদি জিজ্ঞাসা করে, আপনার ছেলে মেয়ে কটি, তিনি সহজভাবে বলেন, আমার কোনো ছেলে নেই, দুটি মেয়ে।
রাত্রি এবং অপলা। এটা তিনি যে শুধু বলেন তাই না, মনে প্রাণে বিশ্বাসও করেন। তার বাড়িতে এদের দুজনের জন্যে ২টি ঘর আছে। সে ঘর দুটি ওদের ইচ্ছামতো সাজানো। সপ্তাহে খুব কম হলেও ৩ দিন এই ঘর দুটিতে দুবোনকে থাকতে হয়, নয়তো নাসিমা অস্থির হয়ে যান। তার বিচিত্র তার কিছু বিচিত্র অসুখও দেখা দেয়, হিস্ট্রিয়ার সঙ্গে যার কিছু মিল আছে। নাসিমার স্বামী ইয়াদ সাহেব লোকটি রসকসী, চেহারা চালচলন সবই নির্বোধের মতো, কিন্তু তিনি নির্বোধ নন। কোনো নির্বোধ লোক একা একা একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম শুরু করে ১২ বছরের মাথায় কোটিপতি হতে পারে না। ইয়াদ সাহেব হয়েছেন, যদিও এই বৃত্ত তার জীবনযাপন পদ্ধতির উপর কোনো রকম ছাপ ফেলেনি। তিনি এখনও গায়ে তেল মেখে গোসল করেন এবং স্ত্রীকে ভয় করেন। অসম্ভব রকম বিত্তবান লোকদের স্ত্রীদের ঠিক পরোয়া করে না। ভোর ৮টায় নাসিমা ইয়াদ সাহেবকে ডেকে তুললেন। তার ডাকার ভঙ্গিতে এমন কিছু ছিল যে ইয়াদ সাহেবের বুক ধড়ফড় করতে লাগল। তিনি ভয় পাওয়া গলায় বললেন, কি হয়েছে? তোমার গাড়ি পাঠালাম রাত্রিদের আনবার জন্য। ও আচ্ছা। ইয়াদ সাহেব আবার ঘুমাবার আয়োজন করলেন। তুমি কিন্তু আজ অফিসে যাবে না। কেন? আজ রাত্রিকে দেখতে আসবে, তোমার থাকা দরকার। আমি থেকে কি করব? কিছু করবে না, থাকবে আর কি। এসব কাজে ব্যাকগ্রাউন্ডে একজন পুরুষ মানুষ থাকা দরকার। দরকার হলে থাকব, এখন একটু ঘুমাই, কি বলো? আচ্ছা, ঘুমো। ইয়াদ সাহেব চোখ বন্ধ করে পাশে ফিরলেন। ছুটে যাওয়া ঘুম ফিরে এলো না। কিছুদিন থেকেই তার দিন কাটছে উদ্বেগ ও দুশ্চিন্তায়। মোহাম্মদপুরের তাদের মূল বাড়িটি বিহারীদের দখলে। দেশ স্বাধীন না হলে এ বাড়ি ফিরে পাওয়া যাবে না, অসম্ভব। দেশ চট করে স্বাধীন হয়ে যাবে এরকম কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। চট করে পৃথিবীর কোনো দেশই স্বাধীন হয়নি। ইংরেজ তাড়াতে কতদিন সময় লেগেছে, এখানেও তাই হবে। বছরের পর বছর লাগে। তারপর এক সময় বাঙালিরা উৎসাহ হারিয়ে ফেলবি। এই একটা অদ্ভুত জাতি, নিমেষের মধ্যে উৎসাহে পাগল হয়ে ওঠে, আবার সে উৎসাহ নিভেও যায়। ইয়াদ সাহেব উঠে বসলেন। কাজের ছেলেটিকে বেডটির কথা বলে চুরুট ধরালেন। তার বমি বমি ভাব হলো। তিনি বিছানা থেকে নেমে হেঁটে বারান্দায় গেলেন। বারান্দার সামনে ঘুপসি মতো গলি। মোহাম্মদপুরের বিশাল বাড়ি ছেড়ে তাকে থাকতে হচ্ছে ভাড়া বাড়িতে, যার সামনে ঘুপসি গলি। তিনি বেঁচে থাকতে কি দেশ স্বাধীন হবে? ফিরে যাওয়া যাবে নিজের বাড়িতে? ইয়াদ সাহেব খানিকটা লজ্জিত বোধ করলেন। তিনি দেশের স্বাধীনতা চাইছেন ব্যক্তিগত স্বার্থে। এটা ঠিক হচ্ছে না। চায়ের পেয়ালা নিয়ে তিনি বাসি মুখে নিজের স্টাডি রুমে ঢুকলেন। তার অফিসের যাবতীয় কাগজপত্র এই ছোট্ট ঘরটিতে আছে। এখানে তিনি দীর্ঘ সময় কাটান। নিজের তৈরি ব্লুপ্রিন্টগুলির দিকে তাকিয়ে থাকতে তার বড় ভালো লাগে। কিন্তু আজ কিছুই ভালো লাগছে না। আলস্য অনুভব করছেন। ব্যবসা বাণিজ্য এখন কিছুই নেই। সব রকম কনস্ট্রাকশনের কাজ বন্ধ হয়ে আছে। সরকারের কাছে মোটা অঙ্কের টাকা পাওনা, সেটা পাওয়া যাচ্ছে না। যাবেও না সম্ভবত, সব জনে যাব। তার মতে বাঙালিদের এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কনস্ট্রাকশন ফার্মগুলি। এদের কোমর ভেঙে গেছে। এই কোমর আর ঠিক হবে না। দেশ স্বাধীন হলেও না। তিনি একটা নিঃশ্বাস ফেললেন। কলিং বেল বাজছে। মেয়ে দুটি এসেছে নিশ্চয়। এদের তার ভালো লাগে না, তবু তিনি হাসি মুখে দরজা খুলে বের হলেন এবং অমায়িক ভঙ্গিতে বললেন, রাত্রিমা, কেমন আছো? ভালো আছি হুপা। অপলামা
মুখটা এমন কালো কেন? অপলা জবাব দিল না। সে তার ফুপাকে পছন্দ করে না, একেবারেই না। ইয়াদ সাহেব বললেন, কি গো মা, কথা বলছে না কেন? কথা বলতে ভালো লাগছে না, তাই বলছি না। ইয়াদ সাহেব চুপ করে গেলেন। আলম দোকানটির সামনে দাঁড়িয়ে ইতস্তত করতে লাগল। এটাই কি সেই দোকান? নাম অবশ্য সেরকমই, মডার্ন নিয়ন সায়েন্স। এখানেই সবার জড়ো হবার কথা, কিন্তু দোকানটি সদর রাস্তার উপরে। তাছাড়া ভেতরে যে লোকটি বসে আছে তার চেহারা কেমন বিহারি বিহারি। কার সঙ্গে টেলিফোনে কথা বলতে বলতে হেসে গড়িয়ে পড়ছে। কোনো বাঙালি ছেলে এই সময়ে এমনভাবে হাসবে না। এটা হাসির সময় না। আলম দোকানে ঢুকে পড়বে। যে হাওয়াই শার্ট পরা ছেলেটির ঠোঁটের ওপর সুচালো গোছ, গলায় সোনার চেইন বের হয়ে আছে, রোগা টিংটিংয়ে, কিন্তু কথা বলার ভঙ্গি কেমন উদ্ধত। ছেলেটি টেলিফোন নামিয়ে রাগী গলায় বললে, কাকে চান? হ্যাঁ, এটা কি মডার্ন নিয়ন সায়েন্স? আমি আশফাক সাহেবকে খুঁজছি। আমি আশফাক, আপনার কি দরকার? আমার নাম আলম। ছেলেটির তীক্ষ্ণ দৃষ্টি আরো তীক্ষ্ণ হলে, কিন্তু কথা বলল নরম গলায়। আপনি ভিতরে ঢুকে যান, সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে দোতলায় চলে যান। আর কেউ এসেছে? রহমান ভাই এসেছে। যান, আপনি ভিতরে চলে যান। ভেতরটা অন্ধকার, অসংখ্য নিয়ন টিউব চারদিকে ছড়ানো। একজন বুড়ো মতো লোক এই অন্ধকারে বসে কি সব নকশা করছে। সে একবার চোখ তুলে আলমকে দেখল। তার কোনো রকম ভাবান্তর হলো না। চোখ নামিয়ে নিজের মতো কাজ করতে লাগল। দোতলায় দুটি ঘর, একটিতে প্রকাণ্ড একটা তালা ঝুলছে, অন্যটি খোলা। রঙিন পর্দা ঝুলছে, রেলিংয়ে মেয়েদের কিছু কাপড়। ঘরের ভেতর থেকে ক্যাসেটে গানের শব্দ আসছে। হাওয়া উঠতা যায়, মেরা লাল দুপাট্টা মলমল। আলম ধাঁধায় পড়ে গেল। সে মৃদস্বরে ডাকল, রহমান সাহেব। রহমান বেরিয়ে এলো। তার গায়ে একটা ভারী জ্যাকেট, মুখ শুকনো। এমনিতেই সে ছোটখাটো মানুষ, এখন তাকে আরো ছোট দেখাচ্ছে। রহমান হাসতে চেষ্টা করল। আসুন আলম ভাই। তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? শরীর খারাপ করে ফেলেছে। জ্বর, সর্দি, কাশি, বুড়োদের অসুখ বিসুখ 102। অসুবিধা হবে না, 4টা অ্যাসপিরিন খেয়েছি, জ্বর নেমে যাবে। সকালে 103 ছিল। ভেতরে আসুন আলম ভাই। ভেতরে কে কে আছে? কেউ এখনো পৌঁছেনি। আমি ফার্স্ট, আপনি সেকেন্ড। এসে পড়বে। আলম ঘরে ঢুকল। ছোট্ট ঘর, আসবাবপত্রে ঠাসা। বেমানান একটা কারুকার্য করা বিশাল খাট। খাটের সঙ্গে লাগোয়া একটা স্টিলের আলমারি, তার একটু দূরে ড্রেসার। জানালার কাছে খাটের মতোই বিশাল টিভি। এত ছোট একটা ঘরে এতগুলি আসবাবপত্রের জায়গা হলো কিভাবে কে জানে। আলম নিচু গলায় বলল, জিনিসপত্র সব কি এখানেই? সব না, কিছু আছে, বাকিগুলো সাদেকের কাছে যাত্রা বাড়িতে। আশফাক ছেলেটি কেমন? 100% গোল্ড। আপনার কাছে বিহারি বিহারি লাগছিল, তাই না? চুল ছোট করে কাটায় এরকম লাগছে। গলায় আবার চেন টেন আছে। উর্দু বলে ফ্লুয়েন্ট। বাড়ি কোথায়? খুলনার সাতক্ষীরায়। ফ্লুয়েন্ট উর্দু শিখল কার কাছে? সিনেমা দেখে নাকি শিখেছে। নাচে নাগিন বাচে বিন নামের একটা ছবি নাকি সে 9বার দেখেছে। আলম ভাই, পা তুলে বসেন। আলম ঠিক স্বস্তি বোধ করছিল না। সে থেমে থেমে বলল, জায়গাটা কেমন যেন সেফ মনে হচ্ছে না।
প্রথম কিছুক্ষণ এরকম মনে হয়, আমারও মনে হচ্ছিল। আশফাকের সঙ্গে কথাবার্তা বললে বুঝবেন এটা অত্যন্ত সেফ জায়গা। ছেলেটা একটু বেশি স্মার্ট। বেশি স্মার্ট ছেলে বলে কেয়ারলেস হয়। আর জায়গাটা খুব এক্সপোজড, মেইন রোডের পাশে। রহমান শান্ত স্বরে বলবে, মেইন রোডের পাশে বলেই সন্দেহটা পাও। আইসোলেটেড জায়গাগুলি বেশি সন্দেহজনক। আমার কেমন জানি ভালো লাগছে না। আপনার আসলে আশফাকের ওপর কনফিডেন্স আসছে না। ও যাচ্ছে আমাদের সঙ্গে। ও যাচ্ছে মানে? গাড়ি চালাবে। ওর একটা পিকআপ আছে। সাদেককে তো আপনিই বলেছেন ২টি গাড়ি লাগবে। পেছনেরটা কাভার দিবে। অবশ্য আপনি নিতে না চাইলে ওকে বাদ দিবেন। নিচে বসে থাকা বুড়ো লোকটি চার ডালপুরি নিয়ে এলো। রহমান শুয়ে পড়ল চোখ বন্ধ করে। তার বেশ ঘাম হচ্ছে। জ্বর ছেড়ে দিচ্ছে বোধ হয়। সে ক্ষীণ স্বরে বলল, চা খান আলম শাহ ভাই। আলম চা বা ডালপুরিতে কোনো আগ্রহ দেখালো না। ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে চারদিক দেখতে লাগলো। নায়িকাদের ছবি কেটে কেটে দেয়ালে লাগানো। এর মধ্যে বেশিরভাগ ছবি আপত্তিকর। আলম বলল, মেয়ে মানুষ কেউ কি এখানে থাকে? জি না। রেলিংয়ে মেয়েদের কিছু জামাকাপড় দেখলাম। আমি লক্ষ্য করিনি। আপনার মনের মধ্যে কিছু একটা ঢুকে গেছে আলম ভাই। আলম জবাব দিল না। গুনগুন করতে করতে আশফাক এসে ঢুকল। ফুর্তিবাজের গলায় বলল, চা ডালপুরি কেউ খাচ্ছে না, ব্যাপারটা কি? ডালপুরি ফ্রেশ। আলম ভাই, খেয়ে দেখেন একটা। আপনার সঙ্গে পরিচয় করবার জন্য এলাম। বসুন। ড্রাইভার হিসেবে আমাকে দলে নেন, দেখেন কি খেল দেখায়। আমার একটা পঙ্খিরাজ আছে। দেখলে মনে হবে ঘন্টায় 10 মাইলও যাবে না, কিন্তু আমি 80 মাইল তুলে আপনাকে দেখাবো। আলম শীতল গলায় বলল, আশফাক সাহেব, কিছু মনে করবেন না। এই জায়গাটা আমার কাছে সেফ মনে হচ্ছে না। আশফাক হকচকিয়ে গেলেন। বিস্মিত গলায় বললেন, সেফ মনে হচ্ছে না কেন? জানি না কেন। ইনটিউশন বলতে পারেন। ঢাকা শহরে যে কয়টা সেফ বাড়ি আছে তার মধ্যে এটা একটা। আশেপাশে সবাই আমাকে কড়া পাকিস্তানি বলে জানে। মাবুদ খাঁ বলে এক ইনফ্যান্ট্রির মেজরের সঙ্গে আমার খুব খাতি। সে সপ্তাহে অন্তত একদিন আমার ঘরে আসে আড্ডা দেবার জন্য। আলম কিছু না বলে সিগারেট ধরালো। আশফাক বলল, এখনো কি আপনার এবারই আনসেফ মনে হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। তাহলে সবাই আসুক, তারপর আমরা অন্য কোথাও চলে যাব। সবাই চুপ করে গেল। আশফাককে দেখে মনে হচ্ছে সে আহত হয়েছে। হাতে সিগারেট ফেলে দিয়ে সে সঙ্গে সঙ্গে দ্বিতীয় সিগারেট ধরালো। নিষ্প্রাণ গলায় বলল, রহমান ভাই, আপনার জ্বর কি কমেছে? বুঝতে পারছি না। ঘরে থার্মোমিটার আছে? আছে। থার্মোমিটার দিয়ে দেখা গেল জ্বর 100-র অল্প কিছু উপরে, কিন্তু রহমানের বেশ খারাপ লাগছে। বমির বেগ হচ্ছে। বমি করতে পারলে হয়তো একটু আরাম হবে। সে বিছানা থেকে নেমে বাথরুমের দিকে গেল। বাথরুমের দরজা খুলেই হরহর করে বমি করে ফেলল। নাড়ি ভুঁড়ি উল্টে আসছে মনে হচ্ছে। পৃথিবী দুলছেও। রহমান ক্লান্ত স্বরে বলল, মাথাটা ধুয়ে দিন তো আশফাক সাহেব, অবস্থা কাহিল। আলম চিন্তিত মুখে বলল, তোমার শরীর তো বেশ খারাপ, কিন্তু তোমাকে ছাড়া আমার চলবেও না। ডেটটা কি পিছিয়ে দিবে? আরে না, আজই সেই দিন। আমাকে নিয়ে চিন্তা করবেন না। বমি করবার পর খানিকটা ভালো লাগছে। ঘণ্টাখানেক থাকলেই ঠিক হয়ে যায়। রহমান চাদর গায়ে বিছানায় এসে শোয়া মাত্র ঘুমিয়ে পড়ল। নিচে কথাবার্তা শোনা যাচ্ছে। সাদেকের উঁচু গলায় ফুর্তির ছোঁয়া, যেন তারা সবাই মিলে পিকনিকে যাবার মতো
কোনো ব্যাপার নিয়ে আলোচনা করবে, রঙ্গ তামাশা করবে। মতিন সাহেব আজ অফিসে যাননি। যাবার জন্য তৈরি হয়েছিলেন, জামা জুতো পরেছিলেন। 10 বার ইয়া মুকাদ্দিমু বলে ঘর থেকেও বের হয়েছিলেন। পিলখানার 3 নম্বর গেটের কাছে এসে একটা অস্বাভাবিক দৃশ্য দেখে পাথর হয়ে গেলেন। খোলা ট্রাকে করে দুটি অল্প বয়সী ছেলেকে নিয়ে যাচ্ছে। ছেলে দুটির হাত পিছন থেকে বাঁধা, অবসন্ন মুখ। একজনের চোখে আঘাত লেগেছে। চোখ এবং মুখের এক অংশ বীভৎসভাবে ফুলে উঠেছে। কালো পোশাক পরা একদল মিলিশিয়া ওদের ঘিরে আছে। তাদের একজনের হাতে একটি রুমাল। পোশাক পরা একদল মিলিশিয়া সে রুমাল দিয়ে খেলা ছলে ছলে দুটি মাথায় ঝাপটা দিচ্ছে। বাকিরা সবাই হেসে উঠছে। ট্রাক চলছিল, কাজেই দৃশ্যটির স্থায়িত্ব খুব বেশি হলে 1.5 মিনিট। এই 1.5 মিনিট মতিন সাহেবের কাছে অনন্তকাল মনে হয়েছে। সমস্ত ব্যাপারটিতে প্রচণ্ড হৃদয়হীন কিছু আছে। মতিন সাহেবের পা কাঁপতে লাগল, মাথা ঝিমঝিম করতে লাগল। ব্যাপারটা যে শুধু তার ক্ষেত্রে ঘটল তাই না, তার আশেপাশে যারা ছিল সবাই কেমন জানি হয়ে গেল। মতিন সাহেবের মনে হলো, ছেলে দুটিকে ওরা যদি মারতে মারতে নিয়ে যেত তাহলে তার এমন লাগতো না। রুমাল দিয়ে ছুঁয়ে ছুঁয়ে তামাশা করছে বলেই এমন লাগছে। তিনি বাসায় ফিরে চলল। পানওয়ালা ইদ্রিস বলল, অফিসে যান না? না, শরীরটা ভালো না, দেখি একটা পান দাও। পান খাওয়ার তার দরকার ছিল না। এ সময়ে সবাই অদরকারি কাজগুলো করে, অপ্রয়োজনীয় কথা বলে, ভয় কাটানোর জন্যই করে। তবু ভয় কাটে না। কতদিন যায় তা বাড়তে থাকে। দুটো ছেলেকে ধরে নিয়ে গেল। দেখলে ইদ্রিস মিয়া? যে দেখলাম, নেন পান নেন। মতি সাহেব পান মুখে দিয়ে নিচু গলায় বললেন, এ অবস্থা বেশি দিন থাকবে না, আজহা নেমে গেছে। বলেই তিনি হকচকিয়ে গেলেন। একজন পানওয়ালার সঙ্গে এসব কি বলছেন? ইদ্রিস মিয়া হয়তো তার কথা পরিষ্কার শোনেনি, কিংবা শুনলেও অর্থ বোঝেনি। শেখকে আগারবাতি জ্বালালো, আগেরটাই শেষ হয়ে গেছে। সুরমা এবার জিজ্ঞাসাও করলেন না, অফিসে যাওনি কেন? তিনি নিজের মনে কাজ করে যেতে লাগলেন। সাবান দিয়ে ঘরের মেঝে নিজের হাতে মুছল, কার্পেট শুকাতে দিলেন, বাথরুমে ঢুকলেন প্রচুর কাপড় নিয়ে। আজ অনেকদিন পর কড়া রোদ উঠেছে। রোদটা ব্যবহার করা উচিত। মতিন সাহেব কি করবেন ভেবে পেলেন না। কিছুক্ষণ বারান্দায় বসে রইলেন। তারপরে তার মনে হলো, অফিসে না গিয়ে তিনি বারান্দায় বসে আছেন, এটা লোকজনের চোখে পড়বে। তিনি ভেতরের ঘরে গেলেন। ঝকঝকে মেঝে মারিয়ে যেতে খারাপ লাগে। সুরমা কিছু বলছেন না, কিন্তু তাকিয়ে আছেন কড়া চোখে। মতিন সাহেব বাগানে গেলেন। বাগান মানে বারান্দার কাছ ঘেঁষে এক চিলতে উঠোন। দীর্ঘদিন ধরে তিনি এখানে শাকসবজি ফলাবার চেষ্টা করছেন, ফলাতে পারেননি। মরা মরা ধরনের কিছু গাছপালা হয়েছিল কিছুদিন। একবার মাটি নিয়ে জয়দেবপুর গিয়েছিলেন সয়েল টেস্টিংয়ের জন্য। তারা 1 সপ্তাহ পর যেতে বলল। তিনি গেলেন 1 সপ্তাহ পর। 3 ঘন্টা বসে থাকার পর কামিজ পরা অত্যন্ত স্মার্ট একটা মেয়ে এসে বলল, আপনার স্যাম্পল তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি কি কষ্ট করে আরেকবার একটা স্যাম্পল দিয়ে যেতে পারবেন? 2-1 দিনের মধ্যে চলে আসুন। তিনি নিয়ে যাননি। কয়েকদিনের ক্রমাগত বৃষ্টির জন্যে বাগানে কাদা হয়েছে। জুতো শুদ্ধ পা অনেকখানি কাদায় ডুবে গেল। তিনি অবশ্য তা লক্ষ্য করলেন না, কারণ তার চোখ গিয়েছে কাকরুল গাছের দিকে। কাকরুল গাছে যে লাগানো হয়েছে তার মনে ছিল না। আজ হঠাৎ দেখলেন একটা সতেজ গাছ, চড়া সবুজ রঙের পাতা চকচক করছে। তার চেয়েও বড় কথা,
পাতার ফাঁকে বড় বড় কামরুল ঝুলেছে, কাতরুল ঝুলেছে। কেউ লক্ষ্যই করেন একটা আবার পেকে হলুদ বর্ণ হয়েছে। মতিন সাহেব চেঁচিয়ে উঠলেন, রাত্রি, রাত্রি। রাত্রি বাসায় নেই। ভোরবেলায় তার চোখের সামনে গাড়ি এসে নিয়ে গিয়েছে তা তার মনে রইল না। উত্তেজিত হয়ে তিনি দ্বিতীয়বার ডাকলেন, রাত্রি, রাত্রি। সুরমা ঘর মাথা বন্ধ করে বারান্দায় এসে দাঁড়ালেন। তার মুখ বিষণ্ণ, খানিকটা উদ্বেগ মিশে আছে সেখানে। তিনি বললেন, কি হয়েছে? সুরমা, কাকরুল দেখে যাও, গাছ ভর্তি হয়ে আছে, কেউ এটা লক্ষ্যই করে না। কি কাণ্ড! সুরমা সত্যি সত্যি নেমে গেলেন। তার যা স্বভাব তাতে নেমে আসার কথা নয়। নোংরা কাদা ঠিক ঠিক বাগানে পা দেওয়ার প্রশ্নই ওঠে না। সুরমা, দেখো দেখো, পুঁই গাছটার দিকে দেখো। কেন এসব এতদিন কেউ দেখল না? মতিন সাহেব গভীর মমতায় গাছের পাতায় হাত বুলাতে লাগল। শুধু পুঁই গাছ নয়, রান্নাঘরের পাশের খানিকটা জায়গায় ডাঁটা দিয়েছিলেন। লাল লাল পুরুষ্ট ডাঁটা সেখানে। নিষ্ফলা মাটিতে হঠাৎ করে প্রাণ সঞ্চার হলো নাকি। আনন্দে মতিন সাহেবের দম বন্ধ হয়ে যাওয়ার মতো। রাত্রেকে খবর দিতে হবে, ওরা এলে একসঙ্গে সবজি তোলা হবে। তাছাড়া বাগান পরিষ্কার করতে হবে, বড় বড় ঘাস জন্মেছে, ওদের টেনে তুলতে হবে, মাটি কোপাতে হবে। ডাঁটা খেতে পানি জমেছে, নালা কেটে পানি সরাতে হবে। অনেক কাজ। অফিসে না গিয়ে ভালো হয়েছে। রাত্রিকে খবর দেওয়া দরকার। মতিন সাহেব কাদামাখা জুতো নিয়েই শোবার ঘরে ঢুকে পড়লেন। রাত্রিকে টেলিফোন করলেন। সুরমা দেখলেন তার ধোয়া মোছা মেঝের কি হাল হলো, কিন্তু তিনি কিছুই বললেন না। রাত্রিকে টেলিফোনে পাওয়া গেল না। নাসিমা বলল, ওর সঙ্গে এখন কথা বলা যাবে না, তুমি ঘণ্টাখানেক পরে রিং করবে। মতিন সাহেব বিস্মিত হয়ে বললেন, এখন সে কি করছে? একজন ভদ্রমহিলা তাকে দেখতে এসেছেন, সে কথা বলছে তার সাথে। কেন দেখতে এসেছে রাত্রিকে? কেন তুমি জানো না? তোমাকে তো বলা হয়েছে। নাসিমা, ব্যাপারটা কি খুলে বলতো। এখন বকবক করতে পারবো না, রান্না বান্না করছি। উনি খাবেন এখানে। কে খাবেন এখানে? দাদা, পরে তোমাকে সব গুছিয়ে বলবো, এখন রেখে দেই। তুমি বরং অবলার সঙ্গে কথা বলো, ওকে ডেকে দিচ্ছি। মতিন সাহেব রিসিভার কানে নিয়ে অপেক্ষা করতে লাগলেন। অপলা আসছেই না। কোন একটা গল্পের বই পড়ছে নিশ্চয়ই। গল্পের বই থেকে তাকে উঠিয়ে আনা যাবে না। তিনি যখন টেলিফোন রেখে দিবেন বলে মনে মনে ঠিক করে ফেলেছেন, তখন অপলার চিকন গলা শোনা গেল। হ্যালো বাবা। হুম, কি বলবে তাড়াতাড়ি বলো। মতিন সাহেব উৎকণ্ঠিত স্বরে বললেন, তোদের ওখানে কি হচ্ছে? আপার বিয়ে হচ্ছে। কি বললি? আপার বিয়ে হচ্ছে, বিবাহ, শুভ বিবাহ। কি বলছিস এসব কিছু বুঝতে পারছি না। অপলা বিরক্ত স্বরে বলল, বাবা আমি এখন রেখে দিচ্ছি। সে সত্যি সত্যি টেলিফোন রেখে দিল। রাত্রি পা ঝুলিয়ে খাটে বসে আছে। তার সামনে বসে আছেন মিসেস রাবেয়া করিম। রাত্রির ধারণা ছিল বুড়ো মতো এক মহিলা আসবে, তার পরনে থাকবে সাদা শাড়ি। তিনি আর চোখে রাত্রিকে কয়েকবার দেখে ভাষা ভাষা ধরনের কিছু প্রশ্ন করবেন। বাড়ি কোথায়, ক ভাই বোন, কি পড়ো। কিন্তু তার সামনে যিনি বসে আছেন তিনি সম্পূর্ণ অন্যরকম মহিলা। রেডক্রস লাগানো একটা কালো মরিস মাইনর গাড়ি নিজে চালিয়ে নিয়ে এসেছে। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের আগুনের করসমন।
পর্ব ৩। গল্প পঠনটি ভালো লেগে থাকলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।